আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমার যে বাইকটা আছে, এখন এক বড় ভাই কমেন্ট করছে যে ভাই আপনি কিছু কথা বলেন, বা আপনারা যদি না বলেন তাহলে বাজাজ কোম্পানি শুনবে না। এখন ভাই দেখেন, বাংলাদেশের বাইক কোম্পানি কখনো কারো থেকে পরামর্শ নিয়ে কোনো বাইক যে লঞ্চ করে এটা আমার মনে হয় না। তারপরে আপনি যেহেতু কমেন্ট করছেন, আপনার কমেন্টের অ্যান্সারটা আমি দিচ্ছি, বা আপনার কমেন্টের রিপ্লাইটা আমি দিচ্ছি। উনি আর কি কমেন্ট করছে, ভাই আপনি কথা বলেন যে বাংলাদেশে বাজাজ কোম্পানির বাইক যেটা আছে N250 বা F250 এটা কেন আসে না, বা ইউএডি সাসপেনশনের বাইকগুলো কেন বাংলাদেশে আসে না। এখন বাংলাদেশে কেন আসে না এটা যদি বলতে যাই, এটা লম্বা হিস্টোরি। কারণ কি, বাংলাদেশে আমার মনে হয় না বাজাজ এত সহজে, বা যে কোনো কোম্পানি দেখবেন আপনার ইউএডি সাসপেনশন আনতে চায় না। হয়তো হন্ডা হর্নেট 2.0 যেটা, এটাতে আপনার ইউএডি সাসপেনশন আছে, এটা হয়তো আপনার হন্ডায় ভুলবশত বাংলাদেশে আইনে ফেলছে। এটার কারণ কি, আমি কি বাংলাদেশকে ডিমোটিভাইজ করতেছি? বলা চলে, হ্যাঁ ডিমোটিভাইজ করতেছি। কারণ হলো বাংলাদেশে ইউএডি ফক্স সাসপেনশন বা ইউএডি সাসপেনশনের বাইক এত সহজে আসে না। কারণ হলো বাংলাদেশে অনেক কস্ট কাটিং করতে হয়, বাইক ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে প্রচুর কস্ট কাটিং করতে হয়। যেমন বাজাজের বাইকগুলো যখন বাংলাদেশে আসে, ইন্ডিয়াতে কিন্তু ইউএডি ফক্স সাসপেনশন বলেন, যেহেতু ইন্ডিয়ার মাদার কোম্পানি হলো বাজাজ, বা বাজাজ ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার বা তৈরি হয়েছে, সেই কারণে ইন্ডিয়াতে কিন্তু একটু বেটার সেবা তারা সবসময় পায়, যেটা আসলে আমরা বাংলাদেশে সবসময় বঞ্চিত। তো বাংলাদেশে বঞ্চিত হওয়ার প্রধান কারণ হলো বাংলাদেশে ট্যাক্স বেশি, বাংলাদেশের ব্যবসায়ীরা লাভ করতে চায় বেশি, বাংলাদেশের ব্যবসায়ীদের ভিতর আসলে ওরকম মানে সততাটা বিদ্যমান নাই, বা বাংলাদেশে আসলে ওরকম ব্লা 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 অনেক সমস্যা আছে ব্যবসায়ীদের ভিতরে, যেটা আসলে আদার্স কোনো কান্ট্রির ব্যবসায়ীদের ক্ষেত্রে হবে না। দেখেন, তেল পড়তেছে গাড়ি থেকে টুপটুপ করে, আমি কিন্তু গন্ধ পাচ্ছি তেলের। এটা অবশ্যই বিপজ্জনক, কারণ দেখা যাচ্ছে কেউ যদি ম্যাচের কাঠি ফালায় দেয় তাহলে কিন্তু রাস্তার ভিতরে আগুন জ্বলে যাবে। অনেকে আসে না, দেখা যাচ্ছে আপনার বাইকের পিছনে বসে বিড়ি টানে বা সিগারেট টানে, তারা যদি রাস্তার ভিতরে ম্যাচ ফালায় দেয় তাহলে এটা কিন্তু বিপজ্জনক। এটা আসলে এই গাড়িগুলো লক্ষ্য করা উচিত। বাজাজে যে F250 বা N250 বাইকগুলো, এগুলো আসলে আমার মনে হয় না এত সহজে বাংলাদেশে আসবে। ইন্ডিয়াতে তো রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে 2024-এর শেষের দিকে বা মিডল অবস্থাতে। সো এগুলো বাংলাদেশে আপনারা 25-এর শেষে বা 25-এর একবারে শেষ হলে, বা 26-এর শুরুতে, 26-এর মাঝামাঝিতে পেতে পারেন। তো এই বাইকগুলোর দাম বাড়বে। যেমন আমি এখন N250 বাইকটা 3,40,000 দিয়ে কিনছি। তো যদি আপনার ইউএডি ফক্স সাসপেনশন দিয়ে আসে, ইউএডি সাসপেনশন দিয়ে আর কি, তাহলে এটার প্রাইস 4,40,000 হয়ে যাবে। এক ফলে 1 লাখ বাইরে যাবে, বা অলমোস্ট 4 লাখ হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক, কারণ হলো ইউএডি সাসপেনশন দিবে আর বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার কস্ট কাটিং করবে না, এটা আসলে তা হবে না। বাংলাদেশে অবশ্যই কস্ট কাটিং করতে হবে বাইক কোম্পানিগুলোকে, কারণ বাংলাদেশে বাইক কোম্পানিগুলো লাভ করে ভাই প্রচুর। বাংলাদেশের কাস্টমারের কোনো ডিমান্ড নাই, বাংলাদেশের কাস্টমারের কোনো নিডস নাই। এটা শুধু বাজাজ না, আপনি বাংলাদেশে দেখেন যে সুজুকি জিক্সার FI ABS যেটা লঞ্চ করছে 250, সো 250 জিক্সার FI ABSও কিন্তু সেম কাজটাই করছে সুজুকি। ইন্ডিয়াতে যে বাইকটা আছে ওইটাতে আপনার স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস থেকে ধরে নিত্য নতুন অনেক প্রযুক্তি আছে, যেটা বাংলাদেশে দেয় নাই। এখন কেন দেয় নাই, অনেকে কোশ্চেন করলে একটাই কথা, কস্ট কাটিং। বাংলাদেশে যে পরিমাণ বাইক কোম্পানিগুলো করে, এটা বিশ্বের কোনো দেশে এত কস্ট কাটিং করে না, বা এত কস্ট কাটিং করে অভ্যস্ত না। আর বাংলাদেশে করতে হয়, কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা লাভ করতে চায় বেশি, বাংলাদেশের ব্যবসায়ীরা লাভ খোঁজে বেশি, বাংলাদেশের ব্যবসায়ীরা মানে দেখা যাচ্ছে ইনকাম করতে চায় বেশি, এই কারণে। আর বাংলাদেশে এটা নিয়ে কখনো বাইকিং কমিউনিটি বলেন কোথাও মানে অত বেশি কথা হয় না। বাইকিং কমিউনিটিতে কথা হয় টুকটাক, যেগুলো ছোটো ইউটিউবার আছে তারা কথা বলে, কিন্তু যারা একটু বড় বড় ইউটিউবার, যারা মানে এখন একটু আমাদের রিপ্রেজেন্ট হয়ে গেছে আমাদের দেশকে, তারা যদি আরে ভাই এই জায়গায় ছবি তুলতে হইব, এরকম বলদ মানুষ আছে, এরকম জায়গায় 300 ফিটের মতো একটা হাইওয়েতে মানে মানুষ যে কত বলদ হতে পারে, এটা আসলে দেখলে এই জায়গায় গাড়ি রাখছে, এই জায়গায় এসে ছবি তুলতেছে, এটা আসলে উচিত না। যারা এই কাজগুলো করেন তারা কখনো উচিত না। এখন দেখেন, আপনার বাংলাদেশে যে বাইকগুলো আসে, সেটা আমার দৃষ্টিকোণ থেকে বা আমি যেটা মনে করি, ইন্ডিয়াতে কোনো বাইক যদি লঞ্চ হলে সে বাইকটা যদি সফল হয়, তারপরে সেই বাইকটা বাংলাদেশে আসে। যেমন এই যেই ভার্সনটা আমি এখন চালাচ্ছি N250, এই ভার্সনটা অনেক আগের, ইন্ডিয়াতে অনেক আগে লঞ্চ হয়েছে। দেখা যাচ্ছে আপনার আজ থেকে অলমোস্ট অ্যারাউন্ড 4 বছর আগে ইন্ডিয়াতে N250 এই ভার্সনটা লঞ্চ হয়েছে।
আপনার টেলিস্কোপিক সাসপেনশন দিয়ে, যেটা আর কি আমি যেটা চালাচ্ছি এখন। এই বাইকটা অনেক আগে লঞ্চ হয়েছে, কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে পাইছি, তাও পেতাম না যদি সিসি লিমিট না বাড়তো। সিসি লিমিট বাড়ছে বলে আমরা এই বাইকটা পাইছি। এরকম আর কি, যারাই আসলে বাংলাদেশে বাইক রাইড করি বা বাংলাদেশে বাইক চালাই তারা অনেক দুর্ভাগা, কারণ আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত থাকি সময়ে সময়ে। যেমন আমরা অনেক নতুন টেকনোলজি থেকে বঞ্চিত থাকি বাইকের ক্ষেত্রে। যেমন ইন্ডিয়াতে এখন মানে বাজাজের মনে হয় একটা আপনার সিএনজি বাইকও আছে, কিন্তু বাংলাদেশে সিএনজি বাইক নাই, আরএনজি বাইক নাই, কিছুই নাই। এখন সিএনজি বাইক অনেকে আবার বলতে পারেন এটা নিরাপদ কিনা ভাই, ওইটা আমি টেস্টিং করি নাই, আমি কখনো চালাই নাই, আমার কখনো তৌফিক হয় নাই চালানোর। এখন আমি আপনাদের কেমনে বলবো ভাই এটা ভালো বা এটা খারাপ? অবশ্যই কোম্পানি যেহেতু বাইকটা বাজারে আনছে, মানুষ যেহেতু কিনছে, অবশ্যই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, কিছু ডিফারেন্ট দিক তো থাকবেই। এটা আসলে মানুষের ভিতরে যেমন আছে বাইকের ভিতরে তেমন আছে। আপনার ভিতরেও কিছু খারাপ দিক আছে, আপনার বন্ধুর থেকে যেমন আপনার কিছু ভিন্নতা আছে, বা আপনার ফ্যামিলি মেম্বার অনেকের সাথে আপনার যেমন মিলে না, তেমন বাইকেরও কিছু খারাপ দিক আছে। এখন বাংলাদেশে কস্ট কাটিং, যেমন আমি যে বাইকটা চালাচ্ছি এটা আর বাংলাদেশে যখন আনছে তখন ফুললি কস্ট কাটিং করছে এই মিটারটা দিয়ে। এই মিটারটা যদি আপনার ডিজিটাল লাগাতে চান বা ডিজিটাল লাগানো যেত বা ডিজিটাল তারা দিত, তাহলে আমার মনে হয় 20-25 হাজার টাকা তাদের এই মিটারের পিছনে খরচ হতো। আর যে মিটারটা তারা দিয়েছে এটা মনে হয় 10-15 হাজার টাকায় তারা সাইরে ফেলছে। ইভেন আরও কিছু কস্ট কাটিং আছে, সেটা হলো ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিনের অনেক জায়গায় আপনারা, আমি এখন দেখাতে পারতেছি না যেহেতু আমি রাইডে অবস্থায় আছি, ইঞ্জিনের অনেক জায়গায় যারা N250 বা N160 চালান, N250 বাইকে দেখবেন অনেক জায়গায় আপনারা ইঞ্জিনে মানে ওরকমভাবে কিন্তু আপনার তারগুলো যে দিছে অনেক নর্মালভাবে, ইঞ্জিনের বিভিন্ন সেন্সরের তারগুলো বা বিভিন্ন কানেকশন তারগুলো অনেক নর্মাল। এই কারণে বলা চলে যে এই বাইকটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কস্ট কাটিং করা হয়েছে। আর বাংলাদেশে বাইকের ক্ষেত্রে কস্ট কাটিং করা হবে না এটা আসলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশে আমরা যে বাইকগুলোই চালাই, যেমন আমি এই পর্যন্ত যে বাইকগুলো চালাইছি সেই বাইকগুলোর কথাই যদি আপনাদেরকে বলি, যেমন 4Bর কথা বলি, 4B যেটা বাংলাদেশে আসে আর ইন্ডিয়াতে যেটা সেল হয়, আপনার রাত দিন তফাৎ। রাত দিন তফাৎ বলতে আমি ইন্ডিয়ার 4Bও চালাইছি, ইঞ্জিনটা কিন্তু সেম রেসপন্সই পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ার 4Bতে আপনার একজোস্টটা একটু লাউড, আর বাংলাদেশের 4Bগুলোতে একজোস্টটা একটু মানে আপনার ডাউন থাকে। এটা হয়তো বাংলাদেশের গভর্নমেন্টের কোনো রুলস যে বাইকগুলোর ক্ষেত্রে একজোস্টের সাউন্ড এতটুকু রাখতে হবে বা বাইকগুলোর ক্ষেত্রে একজোস্টের সাউন্ড এতটুকু করতে হবে। আর ইন্ডিয়ার 4Bতে কিছু কিছু ডিফারেন্স আছে, যেটা আমি ইন্ডিয়াতে যখন ট্যুরে গেছিলাম লাদাখে, ওই অবস্থায় দেখছি। আপনারা আমার চ্যানেলে শর্ট ভিডিও পাবেন, ফুল ভিডিও পাবেন না, কারণ আমি ওই সময় মোটো ব্লগিংয়ের সেট আপ নিয়ে যাই নাই। আমি জাস্ট ওই সময় আপনার গেছি সিঙ্গেলে, কিন্তু শর্ট ভিডিও কিছু নিয়েছিলাম, ওগুলো আপনারা শর্টে পাবেন আমার ইউটিউবে, অথবা আমার যে প্রয়াত আপনার পেজটা আছে সেই পেজে ছিল অনেক ভিডিও। আমি তখন ম্যাক্সিমাম আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতাম, কিন্তু আমার ফেসবুক পেজটা আমার কাছ থেকে যে কোনো একটা খারাপ মানুষ আর কি নিয়ে গেছে, হয়তো তার ভালো লাগছে। এখন এটা নিয়ে আমি যদি তাকে খারাপ কিছু বলি তাহলে হবে না, হয়তো তার ভালো লাগছে এই কারণে সে নিছে আমার কাছ থেকে যে কোনো একটা খারাপ উপায়ের ফলো করে, খারাপ উপায়ের মাধ্যমে। এটা ওনার জবাব দিয়ে ওনাকে একদিন করতে হবে। আমি এটা বলি না যে এটা উনি খারাপ করছে, আমি উপরওয়ালার কাছে জবাব দিয়ে রেখে দিলাম, উনি হয়তো কোনো একদিন ওনার কাছ থেকে জবাব দিয়ে এটা করবে যে তুমি কেন এই বেচারার ফেসবুক পেজটা নিয়েছো। আমরা যারা বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতর তফাৎ করি বাইকের ক্ষেত্রে, এটা আসলে সম্ভব না। ইন্ডিয়াতে বাইক কোম্পানিগুলো অনেক ভালোভাবে বাইকগুলো ম্যানুফ্যাকচার করে। এটা যদি আমরা বাংলাদেশেও করাতে চাই, তাহলে আমাদের যে সো কল্ড কিছু ইউটিউবার আছে যারা খালি কোম্পানির মানে প্রমোশন করে যায়, যে এই ভিডিওটা স্পন্সর করছে এই কোম্পানি, এই ভিডিওটা স্পন্সর করছে এই কোম্পানি। যেমন রয়্যাল এনফিল্ডের এই জায়গায় শোরুম উদ্বোধন হয়েছে, বা হার্লি ডেভিডসনের এই জায়গায় শোরুম উদ্বোধন হয়েছে, আছে না অনেক ইউটিউবার, বাংলাদেশের স্বনামধন্য কিছু ইউটিউব চ্যানেল। তারা যদি বাইকগুলো ম্যানুফ্যাকচারিং ফল্ট বা ডিফল্ট নিয়ে আলোচনা করে, তাহলে বাইক কোম্পানিরগুলো আসলে আপনার কান খুলবে। না হলে আমাদের মতো ছোট ইউটিউবাররা যতই বলা বলি করুক, আমাদের মতো ছোট ইউটিউবারদের কথা আসলে কয়জনের কাছে পৌঁছায়? দেখা যাচ্ছে 1-2 হাজার মানুষই শোনে বা 1-2 হাজার মানুষই দেখে। এটা থেকে কয়জন যে আসলে আপনার ভালো মতো দেখে বা ভালো মতো শোনে, এটা আসলে বলা যায় না। কারণ আমাদের ভিতরে অনেকে আছেন, দেখা যাচ্ছে মোটো ব্লগটা দেখেন জাস্ট আপনার
টাইম পাসের জন্য। আবার অনেকে দেখা যাচ্ছে বাইকিং সাথে জড়িত বা বাইক কোম্পানির সাথে জড়িত, তাদের কাছে যদি অ্যাকচুয়াল পৌঁছাতে চাই তাহলে আমাদের যে সকল কিছু বড় বড় ইউটিউবার আছে তাদেরকে প্রয়োজন হবে। তাদেরকে ছাড়া আমার মনে হয় না যে আমাদের এই যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশে একরকম কোয়ালিটি, ইন্ডিয়াতে আরেক রকম কোয়ালিটি, বা ইন্ডিয়াতে অনেক বেটার কোয়ালিটি, আমাদের দেশে অনেক খারাপ কোয়ালিটি, এটা নিয়ে আমরা আসলে বেশি দিন মানে এগোতে পারবো বা বেশি কিছু করতে পারবো। কারণ আমাদের ওই সোকল্ড ইউটিউবাররা যতদিন কিছু না বলবে অতদিন আসলে এটা সমাধান আসবে না, বা অতদিন এটা সমাধান হবে না। এটা সমাধান মানে সমাধানই থেকে যাবে। কারণ যতদিন আমাদের ওই বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে কথা বলবে তাহলে বড় বড় বাইক কোম্পানির কানে যাবে। এখন আমাদের দেশে আমার যেটা মনে হয়, দেখবেন আপনার সব বড় বড় ইউটিউবাররাই প্রমোশনে ব্যস্ত। আমার মনে হয় বাইক কোম্পানিগুলো তাদেরকে একটা মুষ্টির ভিতর রেখে দিছে, বা একটা মানে হাতের ভিতর রেখে দিছে যে তোমরা বেশি কথা বলবে না, তোমরা জাস্ট আমাদের থেকে কিছু টাকা নিবে, মাসে মাসে তোমাদের স্যালারি দেব, তোমরা আমাদের বিরুদ্ধে কোনো আলোচনা করবা না, আমরা যেভাবে বাইক তৈরি করতেছি তৈরি করুক, আমরা যেভাবে বাইক বানাচ্ছি বানাই, আমরা যেভাবে বাইক নিয়ে আলোচনা করতেছি করি, তোমরা খালি জাস্ট বাইকটা চালাবে আর রিভিউ দিবে, বাইকের কোনো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবে না। দেখবেন বাংলাদেশে একটা বড় ইউটিউব চ্যানেল আছে, তারা সব বাইকেরই সবার আগে রিভিউ দেয়। এখন কোন ইউটিউব চ্যানেলের কথা বলতেছি আপনারা অবশ্যই অনেকে বুঝে গেছেন, আমি নামটা আর বললাম না। ওই ইউটিউব চ্যানেলটা দেখবেন সবসময় খালি বাইকের ভালো দিক বলে যায়। এখন বাইকের যে ভাই বিল্ড কোয়ালিটি আছে ওইটা আপনারা কেন বলেন না? আমার কোশ্চেন হলো এটা আপনাদের কাছে। বাইকের তো অবশ্যই বিল্ড কোয়ালিটি আছে, বাংলাদেশে যে বাইকে আসুক না কেন সেই বাইকটা তো বিল্ড কোয়ালিটি কেমন, বিল্ড কোয়ালিটি ভালো না খারাপ, এটা আপনাদের বলা উচিত। আমি যেটা মনে করি এটা আসলে বলা উচিত একজন বাইকার হিসেবে। কারণ বিল্ড কোয়ালিটির ব্যাপারে বাইকারদের সচেতন করা আপনাদের সবার আগে উচিত। এখন আপনারা বলেন ইনস্ট্যান্ট বিল্ড কোয়ালিটি কীভাবে বুঝবেন? ইনস্ট্যান্ট বিল্ড কোয়ালিটি বুঝবেন আপনারা ইনস্ট্যান্ট বিল্ড কোয়ালিটি চেক করেন। আপনারা যেভাবে ভিডিও তৈরি করেন, যেভাবে মানুষের পাতে পায়ে দইরা বাইকগুলো আনেন রিভিউ করার জন্য, সেভাবে আপনারা বাইকগুলো বিল্ড কোয়ালিটি চেক করেন। যেমন ইন্ডিয়ার অনেক ব্লগাররা আছে, দেখবেন যে আপনার বাইকে একবার ফেঁসায় দেয়, উপরে ট্রাক উঠায় দেয়, উপরে মানে লরি উঠায় দেয় বিল্ড কোয়ালিটি চেক করার জন্য। আপনারা ওইভাবে করেন। আপনারা অনেক বড় ইউটিউবার না, আপনারা ওইভাবে কেন পারবেন না করতে? অবশ্যই আপনারা পারবেন, সেইটা আপনারা করতেই পারেন, স্বাভাবিক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনেকটা আসলে একটু সাবান সারা ধুয়ে দিছি, এটা আসলে আমার করা উচিত হয় নাই। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর আমার কথাতে যদি কারো খারাপ লাগে আবার আমি ক্ষমা প্রার্থী, এত ক্ষমা চাওয়া আসলে উচিত না, তাও আমি ক্ষমা চাচ্ছি। আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, আপনারা যদি আসেন তাহলে আমি থাকবো, আপনারা না থাকলে আমি আসলে থাকবো না। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়। আর যারা কমেন্ট করছেন, যে ভাই আসলে কমেন্ট করছে তার কমেন্টের রিপ্লাই আমি দিলাম যে F250 বা N250 নতুন যে ইউএসডি ফক্স সাসপেনশনের যেটা ইউএসডি সাসপেনশন দিয়ে আসবে, ওইটা আসলে কবে আসবে সেটা আমার আসলে ধারণা নেই, বা আমি সেটা মনে করি আরও পরে আসবে। সেটা যদি আসে হয়তো আরও পরে আসবে, এখন মাত্র বাজাজ ডিজিটাল মিটার আনছে, হয়তো আরও কিছুদিন পরে সেটা আনতে পারে।